এয়ার ক্যারিয়ার যেগুলো $13 বিলিয়ন পর্যন্ত দাম, সেগুলো 20,000, 30,000 বা 40-50,000 ডলারের কয়েকটা ড্রোন দিয়ে সেগুলোকে কিন্তু প্রতিহত করা যাচ্ছে, ধ্বংস করা যাচ্ছে। এবং এই ড্রোনের $20,000 ড্রোনের ভয়ে, এই যে আপনি যেটা বললেন যে 3,000 কিলোমিটার দূরে তারা পিছিয়ে গেছে। তো এর মধ্য দিয়ে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা এই এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো দিয়ে কিন্তু সারা বিশ্ব মানে শাসন করেছে। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের যে মানে ভূমিকা, এটা কিন্তু মানে এই যুদ্ধের পরে কিন্তু কমে আসবে। কারণ আপনি যদি $20,000 ড্রোন দিয়ে, $30,000 কয়েকটা ড্রোন দিয়ে যদি এই $13 বিলিয়ন এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারেন, তাহলে আর কেউ কিন্তু এটা বানাতে চাইবে না। কেন যে এই যুদ্ধে আমেরিকা জিতছে না, এটা আপনি নিশ্চিত থাকেন। অলরেডি আমেরিকা হেরে গেছে। আপনি হয়তো দেখতে পাবেন, সার্চ করলে, আজকে মার্কিন প্রেসিডেন্ট সুইজারল্যান্ডে গিয়েছে। আপনি জানেন যে সুইজারল্যান্ড পেট্রিয়ট মিসাইলের জন্য টাকা দিয়েছিল। তারা কিন্তু সেই মানে সুইজারল্যান্ডের জন্য তৈরি করা পেট্রিয়ট মিসাইল গুলো সুইজারল্যান্ডকে না দিয়ে তারা কিন্তু এইগুলো ইসরায়েলে পাঠিয়েছে। হ্যাঁ, ট্রাম্প তো এই প্রত্যাশাটা করেছিল, শুধু এখানে না, ট্রাম্প এই প্রত্যাশা করেছিল যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ যায়, তখন তিনি নেটোকে তার পাশে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো নেটো দেশ মানে তার পক্ষে যায়নি। নন নেটো অনেক দেশও, তারা নেটো না কিন্তু মানে তার ঘনিষ্ঠ মিত্র, তারাও কিন্তু যায়নি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি জানেন যে ট্রাম্প বেশ ক্ষুব্ধ হয়ে বলেছিল যে আমরা 1,00,000 সৈন্য ইউরোপে রেখেছি, তার মধ্যে 20,000 জার্মানিতে রেখেছেন, ব্রিটেনে আছে, স্পেনে আছে, অন্যান্য অনেক দেশে এই সৈন্যরা আছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে। কিন্তু তারা কেউই এই যুদ্ধে ট্রাম্পের পক্ষে আসে নাই। তিনি আরো বলেছেন যে আমি জাপানে এত প্রায় 50,000 সৈন্য রেখেছি, মানে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, কিন্তু জাপান এই যুদ্ধে আসেনি। এবং তিনি সাউথ কোরিয়াকেও অভিযুক্ত করেছেন, হ্যাঁ, যে আমরা সাউথ কোরিয়াতে প্রায় 20,000 সৈন্য রেখেছি দীর্ঘদিন, কিন্তু সাউথ কোরিয়া আসেনি। দেখেন, খুব অবাক কাণ্ড যে এই ঘটনার পরে, এই যুদ্ধ শুরু হওয়ার পরে আমেরিকা যখন এই যে করলো, মানে সাউথ কোরিয়া থেকে তার যে থার্ড গুলো আছে, হ্যাঁ, এবং এই তাইওয়ানে তার যে মানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো ছিল সাউথ এইগুলো কিন্তু সে, তাইওয়ান না, সাউথ কোরিয়াতে, এইগুলো কিন্তু সে সরিয়ে নিয়েছে। এবং তাইওয়ান প্রণালীতে মানে সাউথ চায়না সিতে যে তাদের যে বিমানবাহী রণতরী ছিল, সেটাও যখন সরিয়ে নিল, তখন কিন্তু এই দেশগুলো কিন্তু আনগার্ডেড হয়েছে। আপনি জানেন যে অলরেডি মানে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার মধ্যে একটা শুভেচ্ছা বিনিময় চলছে। এবং তাইওয়ানের প্রধান বিরোধী দলের নেত্রী, তিনি কিন্তু ইতিমধ্যেই চায়না সফর করে এসেছেন 6 দিনের জন্য। এবং সেখানে তাকে খুবই মানে উচ্ছ্বসিত চাইনিজরা সম্বর্ধনা দিয়েছে, রিসিভ করেছে। এবং তিনি চাইনিজ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবার সাথে দেখা করেছেন। চায়না কিন্তু মানে মানে বলেছে যে আমরা একই জাতি। চায়না তার অবস্থান থেকে সরেনি, তারা বলেছে আমরা আমরা এবং তাইওয়ান আমরা একই জাতি। হ্যাঁ, এবং আমার অবস্থানটা ঠিক আছে। বাট উনি বলেছেন যে প্রণালীর এই এই তাইওয়ান প্রণালী, এটাকে আমরা যুদ্ধক্ষেত্র বানাতে পারি না, বিদেশি যুদ্ধক্ষেত্র। অর্থাৎ তিনি সঠিকভাবে মানে যুক্তরাষ্ট্রকে তিনি মানে মিন করেছেন। এবং মানে এরকম অনেকগুলো ঘটনা কিন্তু ইতিমধ্যেই ঘটেছে। তো সেই জায়গাতে আপনার এই যে মানে এটা কি বলবো, যে প্যারাডাইম শিফট, হ্যাঁ, এই 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 যে যে হচ্ছে সারা বিশ্বে, নতুন যে একটা বিশ্ব ব্যবস্থাপনা তৈরি হচ্ছে, এই বিশ্ব ব্যবস্থাপনায় কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাবো সামনের দিনগুলোতে। সবচাইতে বড় কথা যে আপনি যদি মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বেশ কয়েকটা যুদ্ধ দেখেন, আমেরিকা এককভাবে ভিয়েতনামে যুদ্ধ করেছে, কিন্তু এরপরে আপনার অন্য যে আফগানিস্তানে বা ইরাকে বা এই যে লিবিয়াতে, অন্যান্য যে সমস্ত জায়গায় যুদ্ধ করেছে, তারা কিন্তু এককভাবে করে নাই। তারা কিন্তু এই যে তাদের যে এলাই, কখনো নেটো হয়ে, কখনো বহুজাতিক বাহিনী হয়ে,
কখনো ফাইভ আইজ বা বিভিন্ন তার যে মিত্র শক্তি বা মিত্র দেশগুলো আছে তাদেরকে নিয়ে করেছে। বহুদিন পরে এই প্রথম আমেরিকা সরাসরি আক্রমণ করতে গেছে। এই আক্রমণের মধ্য দিয়ে বিশ্বের যুদ্ধের যে মানে ধারণা, সেই ধারণা কিন্তু পাল্টে গেছে। আমি আপনাকে বলি, দেখেন আমার যে আলোচক উনি যেহেতু মার্কিন ব্যাকগ্রাউন্ড, সরি আর্মি ব্যাকগ্রাউন্ডের, উনি এই বিষয়গুলো আরো ভালো বুঝবেন যে এক একটা মানে এয়ার ক্যারিয়ার যেগুলো $13 বিলিয়ন পর্যন্ত দাম, সেগুলো 20,000, 30,000 বা 40-50,000 ডলারের কয়েকটা ড্রোন দিয়ে সেগুলোকে কিন্তু প্রতিহত করা যাচ্ছে, ধ্বংস করা যাচ্ছে। এবং এই ড্রোনের $20,000 ড্রোনের ভয়ে, এই যে আপনি যেটা বললেন যে 3,000 কিলোমিটার দূরে তারা পিছিয়ে গেছে। তো এর মধ্য দিয়ে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা এই এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো দিয়ে কিন্তু সারা বিশ্ব মানে শাসন করেছে। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের যে মানে ভূমিকা, এটা কিন্তু মানে এই যুদ্ধের পরে কিন্তু কমে আসবে। কারণ আপনি যদি $20,000 ড্রোন দিয়ে, $30,000 কয়েকটা ড্রোন দিয়ে যদি এই $13 বিলিয়ন এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারেন, তাহলে আর কেউ কিন্তু এটা বানাতে চাইবে না। হ্যাঁ, এটা আর কিন্তু প্রয়োজনীয়তা থাকবে না। একই সাথে আপনি দেখেন এই যুদ্ধে আরেকটা জিনিস দেখা গেল, সেটা হলো যে ইরান যখন একটা মিসাইল মানে একটা তার যে এই শাহেদ ড্রোন, যেটা 20,000 বা $30,000 দাম, এটা যখন ছুটছে, এই ছোড়ার পরে আপনি জানেন যে তার যে এই যে কাতার, তারপরে ইরাক, জর্ডান, হ্যাঁ, এবং রেড সিতে থাকা, সিরিয়াতে থাকা তার যে সমস্ত এডি সিস্টেম গুলো আছে, প্রত্যেক জায়গা থেকে কিন্তু আপনার মিসাইল ছোড়া হচ্ছে। ছোড়ার পরে এগুলো অনেকগুলো দেখা যাচ্ছে যে হয়তো 10টা ভিতরে 5টা এখানে তারা প্রতিহত করছে, আর বাকি 5টা কিন্তু ইসরায়েলের আকাশে চলে যাচ্ছে। এবং এই যে ইসরায়েলের আকাশে যখন চলে যাচ্ছে, তখন আবার ইসরায়েল তাদের যে আকাশে মানে এই যে তাদের অ্যারো 1, অ্যারো 2, অ্যারো 3, তারপরে ডেভিড সিলিং, পেট্রিয়ট, থার্ড, এগুলো সব যখন আছে, এবং সর্বশেষ যেটা তার একেবারে নিচু লেভেলের আয়রন ডোম, এইগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে সে কিন্তু 8টা-10টা মানে মিসাইল সে মারছে। হ্যাঁ, তো এইটা মারার পরে এখন ওই $20,000 ওইটা যদি নামাতেও পারে, অর্থাৎ আকাশে ধ্বংস করে দেয়, তাহলেও ইরানের লাভ, আর না করলেও লাভ। কারণ ওই $20,000 মানে একটা ইয়ে ধ্বংস করতে অলরেডি আমেরিকা কিন্তু আপনি দেখেন প্রায় $1 কোটি খরচ করে ফেলেছে, তাই না? তো এই যে $1 কোটি খরচ করলো অনলি $20,000, এই যুদ্ধটা কিন্তু তার জন্য কস্টওয়ার্দি হচ্ছে না। এবং সে কারণে যখন এই মানে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে তারা কিন্তু বিপুল পরিমাণ এই এটা নিয়ে গেছে, ইরান থেকে শাহেদ ড্রোন নিয়ে গেছে, এবং একটা পর্যায়ে তারা এই শাহেদ ড্রোনের লাইসেন্স ইরানের কাছ থেকে কিনেছে, কিনে এটার একটা রাশিয়ান ভার্সন তারা তৈরি করেছে। এবং সেটা দিয়ে কিন্তু তারা ইউক্রেনের এই যুদ্ধে ওই তারা কিন্তু অনেক সুবিধা পেয়েছে। এবং একই সাথে আপনাকে বলি, এই যে এর আগে যে 12 দিনের যুদ্ধ হলো 2025 সালের মেতে, সেই মের যুদ্ধে কিন্তু যুদ্ধের পরপরই মানে আমেরিকা তার মানে স্পেশালি প্রেসিডেন্ট ট্রাম্প তার সেনাবাহিনীকে বারবার বলেছে যে আমার ওই ইরানি শাহেদ দরকার। কারণ এই $20,000 একটা শাহেদ মানে নামাতে গিয়ে আমার যদি মানে $20 মিলিয়ন ক্ষতি হয়ে যায়, তাহলে এই যুদ্ধটা কোনো মানে হয় না। এবং পরবর্তীকালে যে সমস্ত মানে ইসরায়েলে যে সমস্ত মানে শাহেদ ড্রোন অবিস্ফোরিত ছিল, এগুলো কিন্তু তারা আমেরিকাতে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তারা এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা এই শাহেদ ড্রোনের মতো একটা ড্রোন বানিয়েছে। সেগুলোও কিন্তু অনেক খরচ, অর্থাৎ $20,000, কিন্তু আমেরিকা এটা বানিয়েছে হয়তো $1,00,000 বা তারও বেশি খরচে বানিয়েছে। তো এই জায়গাটাতে অর্থাৎ যুদ্ধের যে আমার জেনে উনি তো মানে আর্মিতে প্রায় 34 বছর কাজ করেছেন, যেহেতু মেজর আমি ধারণা করছি আর কি। তো উনি জানেন যে আমাদের দেশে কি হয়, সমস্ত ব্রিলিয়ান্ট অফিসার গুলা আপনার এই ইনফ্যান্ট্রিতে যায়, ইনফ্যান্ট্রি সৈন্য হয়,
কিন্তু আমরা এই যে বেশ কয়েকটা যুদ্ধ দেখলাম, স্পেশালি এই যে মানে ভারত পাকিস্তান যুদ্ধ এবং বর্তমান যুদ্ধ, এখানে কিন্তু ইনফ্যান্ট্রির কোনো সৈন্য এক পা সরে নাই, কিন্তু বিশাল যুদ্ধ হয়ে গেছে। এবং এই যুদ্ধে কি ব্যবহৃত হচ্ছে? এই যুদ্ধে কিন্তু এই যে স্বয়ংক্রিয় অস্ত্রগুলোই আপনার এই যুদ্ধে এবং আকাশ যুদ্ধের যে মূল, এটাই নির্ধারক রাস্তা তৈরি হয়ে গেছে। আমেরিকা, আপনি বলেছেন শুরুতে যে আমেরিকা মানে প্রচুর পরিমাণে অস্ত্র আবার মিডল ইস্টে জমা করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে অলরেডি যুদ্ধ যেদিন থেকে শেষ হয়েছে সেদিন থেকেই বিপুল পরিমাণে আপনার চাইনিজ যে মানে পরিবহন যুদ্ধ বিমানগুলো তারা কিন্তু প্রতিনিয়ত ইরানে নামছে। তো কাজে ইরান বসে নাই, ইরান এটা চালিয়ে যাবে। এবং এই যুদ্ধে আমি আমি আগেও বলেছি, আমার আলোচক আমার সাথে একমত হয়েছেন, আমরা একমত হয়েছি এবং আপনিও একমত হবেন নিশ্চয়ই, যে এই আমি এটা বলে শেষ করতে চাচ্ছি, সেটা হলো যে এই যুদ্ধে আমেরিকা জিতছে না, এটা আপনি নিশ্চিত থাকেন। অলরেডি আমেরিকা হেরে গেছে। আপনি হয়তো দেখতে পাবেন, সার্চ করলে, আজকে মার্কিন প্রেসিডেন্ট সুইজারল্যান্ডে গিয়েছে। আপনি জানেন যে সুইজারল্যান্ড পেট্রিয়ট মিসাইলের জন্য টাকা দিয়েছিল। তারা কিন্তু সেই মানে সুইজারল্যান্ডের জন্য তৈরি করা পেট্রিয়ট মিসাইল গুলো সুইজারল্যান্ডকে না দিয়ে তারা কিন্তু ওইগুলো ইসরায়েলে পাঠিয়েছে, মিডল ইস্টে পাঠিয়েছে। এবং এটা নিয়ে কিন্তু সুইজারল্যান্ড খুবই ক্ষুব্ধ, এবং সুইজারল্যান্ড বলেছে যে আমার আর মিসাইল দরকার নাই, তুমি আমাকে টাকা ফেরত দাও। হয়তো সেটা ঠান্ডা করার জন্য সে সুইজারল্যান্ডে গিয়েছে, এবং সেখানে তিনি যখন হেলিকপ্টার থেকে নেমেছেন, তিনি লাল রেড কার্পেট দিয়ে একা হেঁটে আসছেন, তাকে কিন্তু সেখানে কেউ রিসিভ করে নাই। দিস ইজ রিয়ালিটি, এটাই বাস্তবতা। আমেরিকা হেরে গেছে, সারা বিশ্ব এটা দেখেছে এবং সামনের দিনে আরো দেখবে। হ্যাঁ, এবং এইখান থেকে মানে বেরোনোর কোনো পথ আর আমেরিকার নেই। এখন আমেরিকা চাইছে সম্মানজনক ভাবে আসলে বেরোতে। বাট একটা কথা বলে আমি শেষ করি, সেটা হলো যে ইসরায়েল প্রসঙ্গে একেবারে না বললেই নয়। সেটা হলো যে আপনি জানেন আজকেও কিন্তু ইসরায়েল লেবাননে হামলা করেছে। হ্যাঁ, তো এই হামলাটা কিন্তু তাকে জারি রাখতে হবে নেতানিয়াহুকে, কারণ তার যেদিন তিনি হামলা বন্ধ করবেন সেদিন তার ক্ষমতার পতন হবে। আর যেদিন তার ক্ষমতার পতন হবে তিনি কিন্তু অ্যারেস্ট, এই আইসিসি কোর্টে কিন্তু মানব মানে গণহত্যার দায়ে তিনি কিন্তু, তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, তিনি কিন্তু আটক হবেন। সো এই তার ব্যক্তিগত মানে এটা হলো যে টিকে থাকা বা অস্তিত্বের লড়াই, যেটাকে আমরা বলতে পারি, নিজের অস্তিত্বের প্রয়োজনে তাকে এই যুদ্ধটা লেবাননে সে পাঠাবেন। এবং আরেকটা কথাও বলি যে অলরেডি কিন্তু ইসরায়েল ঘোষণা করেছে যে সে তার রাষ্ট্রটাকে এক্সপানশন করতে চায় থ্রু লেবানন, এবং সেই প্রক্রিয়া কিন্তু তারা অলরেডি শুরু করেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে হয়তো ওইটা করতে পারবে, হ্যাঁ ওইটা করতে পারবে, কিন্তু ইরানের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধে এরা জিতবে না।